উপন্যাস আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি। পর্ব ২৩। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। জান, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জন্য একটা সুন্দর চমক আছে। এহসান খুশিতে গদগদ হয়ে ঘরে ঢুকেই কথাগুলো ছুড়ে দিল এক প্রকার মেহেরুনের দিকে। বেচারি মেহেরুন কাল রাতের পর থেকে লজ্জায় নিজের কাছেই মুখ দেখাতে পারছে না। মনে হচ্ছে এই লজ্জাই তার মরণাস্ত্র। ছি, কি লজ্জা! সকালে নাস্তা সেরে বিছানা গোছাচ্ছিল সে, তখনই এহসানের এই ঘোষণা। এক পলক তাকিয়ে এহসানের পানে ফের চোখ নামিয়ে দ্রুত বালিশ ঠিক করতে করতে বলল, আপনার চমক আপনি দেখুন, আমি কোথাও যাব না। এহসান ধীর পায়ে এগিয়ে এসে মেহরুনের সামনে দাঁড়ালো। ব্যাস, বেচারি মেয়েটার লজ্জার ৭ গুণ বেড়ে গেল। এহসানের দিকে তাকানোর সাহসটুকুও পেল না সে। কি করে তাকাবে? যে কাণ্ড কাল রাতে এহসান ঘটিয়েছে, তারপর আর চোখ তুলে দেখা সম্ভব? এহসানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে, আমার লজ্জাবতী লতাপাতা, লজ্জা ঝেড়ে ফেলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মেহেরুন ধীর গতিতে চোখ তুলে তাকায়। সন্ধিহান স্বরে বলল, কোথায় যাব? এহসান মৃদু হেসে বলল, গেলেই দেখতে পাবে। মেহেরুন আর এক মুহূর্ত অপেক্ষা করল না। কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে কাপড় রাখা কক্ষে চলে গেল। একটু খুঁজে বের করলো কালো বোরখাটা, তারপর ধীরে ধীরে গায়ে জড়ালো। কালো পর্দা নিচে সে যেন নিজেকেই লুকিয়ে ফেলল, ঠিক যেন রাতের আকাশে মিলিয়ে যাওয়া এক নীরব চাঁদ। নিজেকে সম্পূর্ণ ঢেকে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। এক মুহূর্তের জন্য নিজেকে অচেনা লাগলো। কালো আবরণের মোড়া মেয়েটার কি সেই? বুকের ভেতরটা কেমন একটা অজানা শিহরণ খেলল। কোথাও কোথাও নিয়ে যাচ্ছে এহসান। কি অপেক্ষা করছে তার জন্য? মেহেরুন তালুকদার বাড়ির গেটে আসতেই একজন মহিলা এসে গাড়ির দরজা খুলে দেন। গাড়ির দরজা খুলে দিতেই ধীর পায়ে উঠে বসল মেহেরুন। বসতে না বসতেই এহসান নরম হাত তার চোখের উপর কালো একটা কাপড় বেঁধে দেয়। এটা আবার কি? মেহেরুন চমকে উঠে ফিসফিস করে বলে। এহসান একগাল হাসল, কিন্তু কিছু বলল না, শুধু আলতো করে তার হাতটা নিজে শক্ত মুঠোয় ধরে নিল। মেহেরুন আরও সংকুচিত হয়ে গেল। এই মানুষটার আচরণ মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে ওঠে যে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয়। গাড়ির ভেতরে নরম আলো আর হালকা সুবাস ছড়িয়ে আছে এহসানের কাছ থেকে ভেসে আসা তার শরীরের ঘ্রাণ। মেহেরুন মনে মনে এক অনুভূতি অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। সে চুপচাপ বসে আছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের গতি যেন একটু বেড়ে গেছে। আর কতক্ষণ? ফিসফিস করে জিজ্ঞেস করলো মেহেরুন। এহসান মৃদু হেসে বলল, অল্পক্ষণে অপেক্ষা জান, তারপর এমন কিছু দেখবে যা তোমার স্বপ্নেও আসেনি। গাড়ি এগিয়ে চলল রহস্যময় গন্তব্যের দিকে। মেহেরুন মনে একদিকে ভয়, আরেক দিকে কৌতূহল। সে জানে এহসান যখন কিছু বলে তখন সেটা পেছনে কিছু একটা লুকিয়ে থাকে। আজও কি তেমন কিছু ঘটতে চলেছে? কালো কাপড়ের আড়ালে মেহেরুনের চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে সামনে কি অপেক্ষা করছে তার জন্য। গাড়ি থমকে থেমে যায়। এতে মেহেরুনের ভেতরের ধুকপুকানি আরও এক ধাপ বেড়ে যায়। আল্লাহ মাবুদ ভালো জানেন সামনে কি হতে চলেছে। এহসান গাড়ি থেকে নেমে এলো, তারপর দরজা খুলে মেহেরুনের হাত ধরে নামিয়ে নিল। আশেপাশে কেমন যেন কোলাহল, মানুষের শব্দ, কিন্তু কোথাও এসেছে সে, কোথায় নিয়ে এলো এই পুরুষ তাকে, কিছুই বুঝতে পারছে না। তার দৃষ্টিহীন চোখ সামনে কেবল অন্ধকার। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এহসান মেহেরুনের এই দুই কাঁধে আলতো করে হাত রেখে কয়েকদম এগিয়ে নিয়ে গেল। তারপর ধীরে ধীরে তার চোখের বাঁধন খুলে দিল। চোখ থেকে কাপড় সরতেই মেহেরুনের দুনিয়া উল্টে গেল। মুখ থেকে অস্পষ্ট গলায় বেরিয়ে এলো, আব্বা। মেহেরুনের মুখ দিয়ে আর শব্দ বের হচ্ছে না, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শরীর অসাড় হয়ে যাচ্ছে, হাত পা কাঁপতে শুরু করেছে, কলিজা মোচড় দিয়ে উঠেছে বারবার।
তার আব্বা মাটিতে পড়ে আছেন, গায়ে রক্তের দাগ, মুখ ফুলে গেছে, চোখে কোণে জমে থাকা শুকিয়ে রক্তের রেখা। তার 6 জন চাচাকে কিছু লোক শক্ত করে বেঁধে রেখেছে। দাদাজানের 2 হাত পেছনে বাঁধা, তিনি হাঁটু গেড়ে বসে আছেন। আর তার ছোট ভাইজান মেহরুব কে মাটিতে ফেলে রাখা হয়েছে। সে নিথর দেহে পড়ে আছে, মুখে এক ফোঁটা শব্দ নেই। একপাশে তার ছোট ছোট চাচাতো ভাইগুলো দাঁড়িয়ে কাঁদছে, তাদের মুখে ভয় আর আতঙ্ক। মেহরুনের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে, পায়ের নিচে মাটি কাঁপছে, শিরা উপশিরা ভয়ে জমাট বাঁধছে। সে চিৎকার করতে চাইলে কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। এহসানের ঠোঁটে হালকা হাসি। এই হাসির অর্থ কী? সে কি আগেই জানতো? মেহরুন অসহায়ের মতো চারপাশে তাকিয়ে দেখল, আর এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীর আলো হাওয়া আজ ওর বিপক্ষে। চারপাশের হট্টগোল, আর্তনাদ আর শ্বাসরুদ্ধকর আতঙ্কের মাঝে মেহরুনের শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ। তবুও সমস্ত শক্তি একক করে মুখ খুলতে যাবে। ঠিক তখনই এহসান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কেমন চমক দিলাম, সুন্দর না? সারা শরীর শিউরে উঠল মেহরুনের। আঁতকে উঠে এক পলকে নিজের আপনজনদের দিকে তাকালো সে। দাদাজান মাটিতে লুটিয়ে, চাচারা বাঁচানোর জন্য ছটফট করছে, আর আব্বার মুখ রক্তে ভেসে যাচ্ছে। বিস্ময়ে, ভয়ে আর শোকে কেঁপে কেঁপে উঠে বলল, আমার আব্বাকে কেন মারছেন? কেন এমন করছেন? আমার চাচাদের কেন মারছেন? আমার দাদাজানকে? কথা আর শেষ হয় না, গলার কাছে কেমন যেন দলা পাকিয়ে আসে কান্নাটা। এহসান আবারও ফিসফিসিয়ে বলে, হুশ, আস্তে আস্তে কথা বল, এখানে পরপুরুষ রয়েছে। তারপর একটু থেমে গলায় শীতলতা মিশিয়ে বলল, আর তোর বাপ চাচাদের আমি মারছিই না, অন্য কেউ মারছে। কেন মারছে জানিস? মেহরুন ছলছল চোখে তাকালো তার দিকে। কে, কেন? এহসান মৃদু হেসে বলল, কারণ ওরা পাশের গ্রামের দক্ষিণের জমিটা নিজেদের দখলে নিতে চেয়েছিল, যার পরিণাম এই। মেহরুনের চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু সেই জমি তো আমাদের। এহসান এবার ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি টেনে বলল, তোদের তো, কিন্তু এরা সেটা তোদের হতে দেবে না। আর এরা কারা জানিস? এরা আরাস জমিদারের লোক। আরাস জমিদার? মেহরুন আঁতকে উঠল নামটা শুনে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তাদের ভয়ঙ্কর কীর্তিকাহিনী, বিশ্রী লড়াই, রক্তের হিসাব, ক্ষমতার দম্ভ, সব কিছুর সঙ্গেই ওদের নাম জড়ানো। বড় তালুকদার, ছোট তালুকদার, যেই হোক, সবার সাথে এদের রক্তারক্তি সম্পর্ক। কিন্তু আজ আজ তার নিজের পরিবারের লোকজনও এই নিষ্ঠুরতার শিকার। তখনই চারপাশে মারামারি ধীরে ধীরে সীমিত হতে থাকে। জমাট রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎ সবাই থমকে যায়। থমকে যাবে না কেন? তাদের বাপেরও বাপ এসে উপস্থিত হয়েছে এখানে। এহসানকে দেখে দাঁড়িয়ে থাকা লোকগুলোর চোখ বিস্ময়ে কুঁচকে উঠল। কেউ একজন ফিসফিসিয়ে বলল, বড় তালুকদারের ছোট সিংহ এখানে কি করছে? সবাই চুপ, কেউ কিছু বলছে না ভয়ে। কারণ নিজেদের দাপট এহসান তালুকদারের সামনে দেখালে কলিজা আর কলিজার জায়গায় থাকবে না। এই চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। তখনই এহসান হেসে উঠে বলে, আরে চালিয়ে যাও, আমি তো একটু আনন্দ নিতে এসেছি, তোমাদের কাজে বাধা দিতে কিন্তু নয়। এহসানের এমন নির্মম কথায় লোকগুলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর বৃষ্টিভাবে হাসতে হাসতে বলে, আচ্ছা ভাই, শুক্রিয়া কাজ সম্পূর্ণ করতে দেওয়ার জন্য। মেহরুন যেন বিশ্বাসই করতে পারছে না। এই কি সেই এহসান, যে মানুষটা আজ ওর পরিবারের সর্বনাশের মঞ্চে দাঁড়িয়ে নির্মম আনন্দ নিচ্ছে? তখনই মেহরুন কানে ভেসে এলো এক আর্তনাদ, আমার আব্বারে ছেড়ে দে কুত্তার বাচ্চা, আমায় মেরে ফেল প্রয়োজনে। তার ভাইজান মেহরুব
তারপরই খুব করে একটা প্রচণ্ড শব্দ হয়। একজন লোক প্রচণ্ড জোরে লাথি মারে মেহেরুবের মুখে। মুহূর্তেই থেমে গেল ওর চিৎকার। মুখের কোণে টলটলে লাল রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকলো। এই দৃশ্য দেখে মেহেরুনের প্রাণ যেন বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে বলে, ভাইজান! এক দৌড়ে ওর কাছে যেতে চাইলে, কিন্তু মুহূর্তের মধ্যে এহসানের লোহার মতো শক্ত হাত ওকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, তোকে এখানে এনেছি এদের এই অবস্থা দেখার জন্য, ওদের কাছে দৌড়ে যাওয়ার জন্য নয়। এহসানের চোখে ঝলসে উঠল এক ভয়ঙ্কর দৃষ্টি, আর বলে, দেখ, পুরো গ্রাম দেখছে, কেউ কিছু বলছে না, তুইও দেখ, উপভোগ কর। যেমনভাবে তোর বাপচাচারা আমার রক্তে গোসল করতে দেখেছিল, যেমনভাবে আমার আব্বা তারই ছেলের রক্তে গোসল করতে দেখেছিল। তারপর এক নিঃশ্বাসে বলল, তুইও দেখ, আনন্দ কর। মেহেরুন পাগলের মতো মাথা নাড়াতে থাকে। এহসানকে শুধু বারবার বলতে থাকে, আপনি কিছু করুন, আপনি থামান, ওরা আমার আব্বাকে মেরে ফেলবে, থামান না, কিছু তো করুন এহসান। কিন্তু এহসান মেহেরুনের কথার কান দেয় না, উল্টো তাকে বা হাত দিয়ে নিজের বুকে সাথে চেপে ধরে আর আনন্দর সহিত সামনের দৃশ্য দেখতে থাকে। মেহেরুন বারবার ডুকরে কেঁদে ওঠে আর একটা কথাই বলতে থাকে, আপনি কিছু করুন, দয়া করুন, আমার আব্বাকে বাঁচান। আবারও কেঁদে উঠে বলে, ও এহসান, কিছু তো করুন, ওরা মেরে ফেলছে, ওরা আমার সব শেষ করে দিচ্ছে, কিছু তো করুন। কান্না করতে করতে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মেহেরুন, কিন্তু এহসান কিছুতেই কিছু করছে না। মেহেরুনকে যে এভাবে এহসান এই দৃশ্য দেখাচ্ছে, এটা দেখে মেহেরুনের বাপচাচার অন্তরও আরও ডুকরে কেঁদে ওঠে। তাদের মেয়ে খুবই কোমল, যদি কোনো ধরনের শখ করে বসে, জ্ঞান হারিয়ে ফেলে, নিজের কোনো ক্ষতি করে নেয়, মানসিকভাবে ভেঙে পড়ে, এটা নিয়ে তারা আরও ভয়ে পড়ছেন। মেহেরুব নিথর দেহ শুয়ে অসহায় চোখে শুধু এটা দেখছে, এই নরপশু এহসানের বুকে কিভাবে তার ছোট্ট পরী, তার কলিজা আর প্রাণের টুকরো বোন এক অসহায়ভাবে আহাজারি করছে, কিন্তু তাও এই নরপশুটা কিছু করছে না, সব শুধু উপভোগ করছে। অথচ নিজের প্রাণের জন্য নিজে কিছু করতে পারছে না, শুধু দেখছে, আর তার বুকটা বিদ্ধ হয়ে যাচ্ছে, রক্ত দিয়ে মুখ ভরে যাচ্ছে, তার শক্তি শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই যখন মেহেরুনের বাবা মাজহারুল সাহেব মৃত্যুর শিকার হতে যাচ্ছিলেন, কেউ একেবারে মেরে ফেলার জন্য প্রস্তুতি নেয়, তখনই এহসান তার ডান হাত উঁচু করে দিয়ে এক চুটকি বাজায়। মুহূর্তেই তার পিছনে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরা ঝাঁপিয়ে পড়ে বাঘের মতো সেই লোকগুলোর ওপর যারা এতক্ষণ ধরে মেহেরুনের পরিবারের সদস্যের ওপর আঘাত করছিল। মুহূর্তের মধ্যেই কয়েকজন লোক মেহেরুনের বাবাকে ধরে এনে তাকে মাটিতে শুয়ে দিল, তার চাচাদের ছাড়িয়ে দিতে লাগলো। মেহেরুন নিজের বাবাকে সামনে পেয়েই এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে বসে পড়ল। তবে এহসান নিজেকে ওকে ছেড়ে দেয়। মেহেরুন তো আর সাধ্য নেই এহসানের বুক থেকে নিজেকে ছুটে যাওয়ার। এহসান মেহেরুনকে ছেড়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে সব কীর্তি দেখতে থাকে। একবারও মেহেরুনের আধমরা বাবার দিকে ফিরেও তাকায় না। চোখের জলে তারা সারা মুখ ভিজে যাচ্ছে মেহেরুনের। দুঃখ, বেদনা, কষ্ট, সমস্ত অনুভূতি যেন একসাথে উদ্ধৃত হয়ে তার হৃদয়ের তোলপাড় করছে। তাড়াতাড়ি সে নিজের বাবার হাত, যেটি ক্লান্ত, জখম হয়ে পড়ে আছে, সেই হাতে নিজের হাত চেপে ধরে, আর অশ্রুসিক্ত চোখে নিঃশব্দে তার পিতার হাতে চুমু খেতে থাকে। মাজহারুল সাহেব বুকের ভিতর এক যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে তার মেয়েকে এমন কষ্টে দেখে। তার মন চাইছিল যেন একটি বার হলেও নিজের মেয়ের মাথায় মমতার হাত বুলিয়ে দিতে পারেন,
কিন্তু তার শরীর সাড়া দিতে চায় না। তার হাতগুলো যে ভারী হয়ে গেছে, তিনি একটুও নিজের হাত তুলতে পারছে না। খুব ভয় হচ্ছে, মেহেরুনের খুব ভয় হচ্ছে, কারণ তার বাবা মুখ থেকে একটা কথাও বের করতে পারছে না। মেহেরুন ভয়ে ভয়ে তার বাবার কানের কাছে নিজের মুখ নিয়ে যায় আর ফিসফিসিয়ে বলে, আব্বা পড়ুন লা ইলাহা। ওর আব্বা স্পষ্ট গলায় মেয়ের সাথে সাথে বলে, লা ইলাহা। মেহেরুন ঢোক গিলে বলে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা একবার গলায় স্পষ্ট করে একটু বলেন, ইলাহা মুহাম্মাদুর। মেহেরুন ডুকরে কেঁদে উঠে, বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা অনেক কষ্টে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পড়ার সাথে সাথে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মেহেরুন ফের বলে, আব্বা পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেহেরুন কান্না গলায় চেপে আবার বলে, পড়ুন আব্বা আস্তাগফিরুল্লাহ রব্বি মিনকুল ই। ওর বাবা মুখ থেকে অনেক কষ্টে বের করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিনকুল্লি। তখনই কয়েকজন হাসপাতালের কর্মী এসে ওদের সামনে একটা সিট রাখে, যাতে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারে। তাই এহসান একটু ঝুঁকে মেহেরুনের হাতে বাহু আলতো করে ধরে একটানে তুলে নিয়ে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেহেরুন আর নিজের বাবাকে দেখতে পারে না, নিজের ভাইজানকে দেখতে পায় না, কারণ এহসান ওকে এতটা জোরে নিজের বুকের সাথে চেপে ধরেছে যে সে কোনো দিকে তাকাতেও পারছে না। মেহেরুনের শুধু অ্যাম্বুলেন্স এর ডাক শুনছে। তবে কি হলো, কে মারা গেল, তার বাবা কি বেঁচে রইল, সে তা বুঝতেই পারল না। এই সব কিছু ঘটেছে এহসানের কারণে, সব কিছু ঘটেছে তার জন্য। যদি সে এসব উপভোগ না করত, যদি সে বাধা দিত, তবে এমন কিছুই হতো না। মেহেরুন মনে প্রতি মুহূর্তেই ভীষণ ঘৃণা পাহাড় জমে উঠেছে। শুধু ঘৃণা জমাচ্ছে এহসানের প্রতি। যখন সবাইকে হাসপাতালে নেওয়া হয় এবং সে লোকগুলোকে মেরে হাসপাতালে পাঠানো হয়, তখন এহসান মেহেরুনকে ছেড়ে দেয়। মেহেরুন ছাড়া পেয়ে পাগলের মতো এদিকে ওদিকে তাকায়। কি, এই মাঠে সে আর এহসান ছাড়া কেউ নেই? কয়েক মুহূর্ত আগে সব তো সবাই ছিল, কোথায় গেল সবাই? তার ভাই, ছোট ছোট ভাইগুলো কোথায়? মেহেরুন পাগলের মতো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর দেখতে পায় যে তার বাবা যেখানে শুয়েছিলেন সেখানকার মাটিতে কিছুটা রক্ত লেগে রয়েছে। মেহেরুন তা দেখে মুহূর্তেই সেই রক্তে মাখা মাটি হাতে তুলে দাঁড়িয়ে যায় আর তাচ্ছিল্যের হাসি দিয়ে পিছনে ঘুরে মাটিগুলো ধরে এহসানের সামনে এগিয়ে এসে বলে, এহসান তালুকদার, দেখুন রক্ত, রক্ত, আমার আব্বার রক্ত। দেখুন কত রক্ত, দেখুন কত রক্ত। আরও লাগবে, লাগবে, আরও দিব, নিন, ঘ্রাণ শোকে নিন। এহসান অনুভূতিহীন হয়ে মেহেরুনের অস্থির কাজগুলো দেখছে। নিজের নারীকে এতটা ভয়ঙ্করভাবে আঘাত দিতে সে চায়নি, তবে এটাই তার কর্তব্য। তাকে তার আপনজনদের কষ্ট পেতে দেখিয়ে যন্ত্রণা বোঝানোর চেষ্টা করছে, কারণ সে চায় মেহেরুনও বুঝুক তার বাপ চাচার জন্য এহসান ঠিক কতটা কষ্ট পেয়েছে কিংবা পাচ্ছে। মেহেরুন দৌড়ে গিয়ে মেহেরুবের যেখানে রক্ত পড়েছে সেই জায়গা থেকে এক খাবলা রক্ত মাখা মাটি তুলে এনে এহসানের সামনে ধরে বলে, দেখুন রক্ত, নিজের ক্ষোভ মেটান। এটা আমার ভাইজানের রক্ত, এখনও তরতাজা রক্ত, সুন্দর না? নিশ্চয়ই আপনারা খুব ভালো লাগবে, ঘ্রাণ নিন। তারপর মেহেরুনের পাগলের মতো এদিকে ওদিকে তাকিয়ে আরও বলে, ওখানে দেখুন আমার চাচাদের রক্ত লেগে আছে, যান দেখুন না, দেখুন, আপনার খুব মজা হবে, তরতাজা রক্ত বলে কথা। এ কথা বলার পর মেহেরুন ডুকরে কেঁদে ওঠে। এহসান তার সামনে এসে তাকে সামলানোর জন্য এগিয়ে এলে মেহেরুন চিৎকার করে পিছু হটে বলে, খবরদার, আপনি কাছে আসবেন না, আমার ঘেন্না লাগে, আমার বমি পায়, আপনার নিজের অস্তিত্বের ওপর ঘেন্না লাগছে।
আসবেন না আপনি আমার কাছে, ঘৃণা করি আমি আপনায়। কিন্তু এহসান তো আর এসব শুনে থামবে না। সে ঝাঁপিয়ে গিয়ে মেহেরুনকে বুকে আঁকড়ে ধরে, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বেয়াদবি করিস না, বেয়াদবের বান্দি। মেহেরুন এহসানের বুকে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, আমায় আমার আব্বার কাছে নিয়ে যান, আমি আমার আব্বাকে দেখব, নিয়ে যান। এহসানের কপালের রগ ফুলে ওঠে। সে মেহেরুনকে ছেড়ে দিয়ে তার বাহু আলতো করে চেপে ধরে বলে, খবরদার এমন কথা আবার মুখেও আনবি না। তুই আর ওদের সাক্ষাৎ কখনোই পাবি না। এ বলেই এহসান মেহেরুনকে জোর করে কোলে তুলে নেয়। মেহেরুন জেদের বশে কিল ঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু এহসান এসবে পাত্তা না দিয়ে ওকে গাড়িতে বসায়। রাতের বেলা, রাত হয়ে গেছে। মেহেরুন জানে না ঠিক কী করতে হবে। তার অগোছালো অবসন্ন শরীর আর অবসন্ন মন নিয়ে সে কাপড় রাখা কক্ষে এক কোণে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চিৎকার করে কান্না করার জন্য গলা ভেঙে গেছে, আর এখন কেবল নিঃশব্দে চোখের জল। অন্তরের হাজারো ঘৃণা জমে, তবুও চোখের জল থামছে না। সেসব অনুভূতি ভার সে আর বহন করতে পারছে না। এহসান যখন মেহেরুনকে বাড়ি নিয়ে আসে তখন মেহেরুনের পায়ের কাছে পড়েছিল, হাহাজারি করে বলেছিল, আমায় একটা বার হাসপাতালে নিয়ে যান, কেবল একটু সাহায্য করুন, প্রয়োজনে সারা জীবন আমি আপনার দাসীবান্দি হয়ে থাকব। কিন্তু এহসান একটা কথাও শোনেনি তার। মেহেরুন কান্না দেখে তার বাবা মা ভাই সকলেই মিনতি করেছে, একবার হলেও মেহেরুনকে তার পরিবারকে দেখতে দাও। কিন্তু এহসান তা একেবারে অগ্রাহ্য করেছে। তার অনুশোচনার কোনো সুযোগ ছিল না। সে মেহেরুনকে এই কক্ষে বন্দি করে নিজের নির্বাচনী সভায় চলে গিয়েছে। মেহেরুন চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। চোখ আর পানি নেই, তবে হৃদয়ে ভিতরে প্রতিটি মুহূর্তে নতুন করে ছিঁড়ে যাচ্ছিল। নীরব কান্নার মাঝে শুধু একটাই রকমের ব্যথা, নিজের পরিবারকে হারানোর ভয়ে। এমনিতেই তো তার অস্তিত্ব এই দেশে নেই, এখন যদি এদের কিছু হয়ে যায় তবে সে কী নিয়ে বাঁচবে। চোখ জ্বালা করছে কান্না করতে করতে, কিন্তু তাও অন্তর ফেটে কান্না আসছে। চিৎকার করে কান্না করতে না পারলেও মেহেরুন একেবারে নীরব হয়ে চোখের জল ফেলছে। তখনই ঘরের দরজা খট করে খুলে এহসান ঘরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে নিয়ে। মেহেরুন এক পলক তাকায় এহসানের পানে, সাথে সাথে তার গায়ের লোম খাড়া হয়ে যায় ঘৃণায় এবং রাগে। মনে হচ্ছে তার সমস্ত পৃথিবী টুকরো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এহসান। নিজের নারীর দিকে এক পলক তাকিয়ে এহসান বুঝতে পারে তার নারী, তার মেহেরুন কাঁদতে কাঁদতে নিজের আত্মাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। মেহেরুনের নাক মুখ চোখ সব কিছু এতটা লাল হয়ে গেছে যে প্রতিটি অনুভূতি যে নিজের শরীর আঁকড়ে ধরেছিল তার চুলগুলো এলোমেলো হয়ে একত্রিত না হয়ে গড়িয়ে পড়েছে। সেই পুরো অবস্থা নিজের দুর্বলতার কাহিনী বলে দিচ্ছে। এহসান মেহেরুনের পানে তাকিয়ে থাকতে থাকতে ওর কাছে এগিয়ে গেল, কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। এহসান মেহেরুনের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যায়, কিন্তু তাও মেহেরুন ওর দিকে তাকায় না। এহসান একবার আলতো গলায় মেহেরুনকে বলে, খাবারটা খেয়ে নে। মেহেরুন নিশ্চুপ, কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। এহসান এমন দৃশ্য দেখে আলতো করে মেহেরুনের মাথায় হাত রাখে, তবে তা আর হাত রাখতে দেরি হয়, কিন্তু মেহেরুনের এক ঝটকায় এহসানের হাত নিজের মাথার থেকে সরাতে দেরি হয় না। মেহেরুন এহসানের হাত সরিয়ে চিৎকার করে বলে, ছুঁবেন না আমায়, ঘেন্না লাগছে আমার, ঘেন্না। কিন্তু এহসান এখনও এই একই কথা শুনছে না। ওর দৃষ্টি আঙুল আটকে গেছে মেহেরুনের হাতে। মেহেরুনের হাতে খালি কেন? হাতের বালাগুলো কোথায়? হাত খালি কেন? মেহেরুন নিশ্চয়ই খুলে ফেলেছে কোথাও। এহসান ভীষণ রাগ হয়। এহসান মেহেরুনের দুই হাত ওর মুখের সামনে তুলে শক্ত করে চেপে ধরে চিৎকার
করে গলায় বলে, হাতের চুড়ি কোথায়? মেহেরুন ব্যথায় কিঞ্চিৎ শব্দ করে ওঠে, তবে কিছু বলে না। এহসান আবারও বাজখাই গলায় বলে, খারাপের বাচ্চা, হাতের চুড়ি কোথায়? এ বলে মেহেরুনকে ঝাঁকি মারে। এতে মেহেরুন আঁতকে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে, আমি খুলে ফেলেছি। মেহেরুন এমন কথায় এহসানের মগজ টকবক করে ওঠে। কি করেছিস এই নারী? এহসান মেহেরুনের বাহু চেপে ধরে দাঁত চেপে বলে, কোথায় ফেলেছিস? মেহেরুন ভয়ে কান্না করে দেয় এহসানের এই রূপ দেখে, কারণ এহসানকে খুব ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগ রাগে ফুলে গেছে, ফর্সা মুখ রাগে আগুনে পুড়ে উঠেছে। মেহেরুনের কান্না চেপা গলায় বলে, এখানে, এই তো। বালাগুলা যেখানে ফেলেছে সেখানটা দেখিয়ে বলে। এহসান মেহেরুনের কথা ফেলে উঠে যায়। তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে একটি গিয়ে বালাগুলো নিয়ে আসে। অতঃপর মেহেরুনের পাশে বসে বালাগুলো করে বসে। মেহেরুন শুধু মেহেরুনের হাত ধরে স্পষ্ট থাকে, আর কিছু না। এহসান আলতো হাতে মেহেরুনের চুলগুলো সম্পূর্ণ খুলে এই বালাগুলো তারপর আলতো হাতে মেহেরুনের চুলগুলো হাতের লাল দাগ দেখা যাচ্ছে। মেহেরুন ঘাট থেকে চুল সরাতেই এহসানের চোখ মেহেরুনের স্পষ্ট ভেসে ওঠে। মেহেরুনের ভয়ে ঘাড়ের ফর্সা লেগে যাচ্ছে, তার কালো গোলাপি অদরখানা বারবার অস্বাভাবিকভাবে কাঁপছে। এই নারীর মেহেরুন বারবার ডোব গিলছে। আরে কেন এতটা ভয়? সে তাকে ভয়ঙ্করভাবে টানে দেখায়, সে খুঁজে পায় না এর তার হাত। এহসান দৃঢ় হাতে মেহেরুনের কাঁধে মেহেরুনের হাত জোড়া কাঁপছে এবং কিছু মুহূর্ত নেশাগ্রস্ত চোখে তাকিয়ে চোখের জল মুছিয়ে দেয়। তারপর এবার কয়েক ঢোক গিলে নিজেকে সামলাতে চায়, কিন্তু মেহেরুন কোনো প্রতিক্রিয়া সামলাতে না পেরে শুধু বারবার নিজের মুখ আর টিপে চোখের জল ফেলতে সংকোচ ফেলে সেই দিয়ে মূর্তির মতোই বসে থাকে, কোনো শব্দ করে না, আর না করে একটু নড়াচড়া, চুপচাপ বসে থাকে। ঠোঁট এহসান ওর গা থেকে স্পর্শ ওড়নাখানা সরিয়ে থাকে, তারপর গলা মুছে দেয়। নিজেকে আর ধরে রাখতে ভীষণ ভাবে কেঁপে ওঠে। নিজের দুই হাঁটু খামচে দাঁত চেপে নিজেকে সামলে নেয়, করে কেঁদে ওঠে। বলে না। মেহেরুন এইভাবে কাঁদতে দেখে পাশে রাখা ট্রে থেকে খাবার প্লেট নিয়ে এক লোকমা মেহেরুনের কানের কাছে ফিসফিস করে বলে, খেয়ে নে। এভাবে কাঁদছিস? মেহেরুন ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমার তো সে আর কোনো কিছু না ভেবে রাগে ফুঁসে ওঠে। এহসানের হাত এই কান্না খেয়ে আরো ধাক্কা দিয়ে থেকে তীব্র করে এহসানের হাত থাকা কান্না মুহূর্তেই থমে এহসানের পাঞ্জাবিতে পড়ে যায়। এহসানের এমন কথা এমন কাণ্ডে ঘটিয়ে মেহেরুনের ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এহসান যদি এখন ওর ওপর আবার খেপে যায় তবে খুব ভয়ঙ্কর। মেহেরুন বারবার চিৎকার করে দিয়ে ওঠে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সামলে নেয়। নিজের পাঞ্জাবির পানে সামলে নেয়, তারপর বা হাতে হালকা করে পাঞ্জাবিতে লাগা যত্নে নিজের নারীর চুলগুলো ধীরে ধীরে আঁচড়ে দিতে থাকে। প্রায় আধা ঘন্টা সময় নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, জুড়ে বেঁধে দেখাচ্ছিস, অনেক কষ্টে নেই, কারণ সামলে নিতে সবই তো তুই আমার সাথেই দেখাবি, কারণ আমি তো চুল বেঁধে দিয়ে চিরুনি তার জায়গা মতো রেখে দেয়। চোখে তাকিয়ে থাকে এহসান তাড়াতাড়ি কখনই কে বেরিয়ে আসে, সবার বাথরুমে এসে একটি ছোট তার প্রতি কেন এত শান্ত, এবং আবারও কেন সে মেহেরুনের সামনে বসে যায়। দীর্ঘশ্বাস ফেলে মেহেরুনের থুতনি একসময় মেহেরুনকে কাঁদতে ভেজা তোয়ালের ভেতরটা মুচড়ে ওঠে, কারণ সে বুঝতে পারে তার নারী এখন তার বাপ চাচার জন্য কাঁদছে না, কোনো কিছুর জন্য কাঁদছে। তাই আদুরে গলায় বলে, কেন কাঁদছিস এভাবে? জান, আমার প্রতিক্রিয়া দেখায় না। সে তো নিচু করে কান্না থামিয়ে ভাঙা গলায় বলে, সবার প্রতি এমন নির্মম, তাহলে আমার বেলায় কেন আপনি এত কোমল? এহসান মুচকি হেসে প্লেট থেকে এক লোকমা খাবার মেহেরুনের সামনে ধরে, কিন্তু এবার মেহেরুন এহসানের উত্তর পাওয়ার আশায় নিমিষেই তা মুখে তুলে নেয়। এহসান মেহেরুনের মুখে খাবার দিয়ে ওর দিকে তাকিয়ে বলে, সবাই তো আর আমার আত্মার আগলে নেই, শুধু তুই আছিস, তাই তোর প্রতি আমি এত কোমল, তোর প্রতি আমার বিশ্রী রাগও নিথর, সেখানে তুচ্ছ, আমি তো হবই কোমল। এহসান আরেক লোকমা ভাত মেহেরুনের মুখে তুলতে দিতে দিতে বলে, জানিস, তোর বেলায় আমি এতটাই দুর্বল যে আমার ভয়ঙ্কর পাপও তোর প্রতি ভালোবাসার
উষ্ণতার নিচে চাপা পড়ে যাচ্ছে। ভীষণ ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। আমি এহসান, ভীষণ ভালোবাসি তোকে, ভীষণ। আমাকে সত্যি ভালোবাসেন আপনি? মুখে ভাতের শেষ একটা লোকমা গিলতে গিলতে মেহেরুন এহসানের দিকে তাকিয়ে প্রশ্ন করে। ওর গলা কাঁপছে, চোখের কোণে জমে থাকা জল নড়ে চড়ে উঠছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে বলেছি তো একবার, আর বলবো হাজারবার, তোকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেহেরুন এহসানের চোখের দিকে তাকায়, ওর কথাগুলো সত্যি কিনা তা বোঝার চেষ্টা করে। বুকের ভিতর থেকে একটা সাহস জোর করে বলে, তাহলে একটিবার আমায় নিয়ে হাসপাতালে। কিন্তু এহসান ওর কথায় পাত্তা দেয় না, বরং এক গ্লাস পানি হাতে তুলে নেয়, মেহেরুনের ঠোঁটে ঠেকিয়ে দেয়, তারপর নিজের হাত ওর মুখে মুছিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি গোসল করে আসছি, এর মধ্যে তৈরি হয়ে নে। মেহেরুনের চোখ এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে ওঠে। এহসান কি তবে সত্যিই ওকে নিয়ে যাবে, সত্যিই পরিবারের কাছে ফেরত দেবে? কিন্তু তখনই এহসান দাঁত চেপে ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, ভাবিস না ভালোবেসে নিয়ে যাচ্ছি, তোকে জন্মের দেখাতে নিয়ে যাচ্ছি, বেয়াদব বান্দি। এহসানের তীক্ষ্ণ ধমকটা এবার আর আগের মতো ওর গায়ে লাগে না, বরং একটা স্বস্তি আসে বুকে গভীর থেকে, কারণ এবার অন্তত আপনজনদের দেখা তো মিলবে। এহসানের কক্ষ থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের ট্রে, উদ্দেশ্য নিচে রেখে আসা। খানিকটাও হলেও মনে প্রশান্তি এসেছে। অন্তর মেহেরুন একবার কিছুটা শান্ত হলো। সারাদিন ধরে এই নারী ওকে পাগল করে ছেড়েছে, ভেতরটা শুধু খাবলিয়েছে, আর ওর মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে এইটাই চিন্তা, এই বেয়াদব নারী নিশ্চয়ই কান্না করতে করতে নিজের অবস্থা কাহিল করে ফেলেছে। একটুতেই তো কাঁদতে কাঁদতে পৃথিবী ভাসিয়ে দেয়। সভায় যাওয়া জরুরি ছিল, তাই না গিয়েও উপায় ছিল না, নাহলে সেই সময় নিয়ে যেত হাসপাতালে। তবুও ভেবেছিল ফিরে এসে দেখবে, যদি মেহেরুন বেশি ব্যাকুল হয়ে ওঠে তখন নিয়ে যাবে। কিন্তু ফিরে এসে যা দেখল, মেহেরুন একদম বিধ্বস্ত, যেন শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে, পানিশূন্য, নিস্তেজ, একদমই প্রাণহীন লাগছে ওকে। এহসানের বুকটা ধক করে উঠেছে, মাথার ভেতরে তখন একটাই ভাবনা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এই বেয়াদব নারীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো কাঁদবে এই বেয়াদব বান্দি, আর কষ্ট হবে নিজের বুকে। হাসপাতালে যাওয়ার পথে এহসান মেহেরুনকে নিয়ে দ্রুত হাসপাতালের রওনা দেয়। নিকাবের নিচে চাপা কান্নার শব্দ এহসানের কানে আসতে ও দীর্ঘশ্বাস ফেলে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, চোখের জল আচ্ছা তোর চোখের আড়াল কি কোনো সাগর লুকিয়ে আছে রেখেছিস? মেহেরুন হতভম্ব হয়ে ওর দিকে তাকায়, তবে কিছু বলে না। ঘৃণা লাগছে, ঘৃণা। এহসান মৃদু হাসে, এক ঝলক ওর দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে মনোযোগী দিয়ে বলে, মানে যদি দেখি তখনই তো চোখ ভাসিয়ে দিস, এত পানি আসে কোথা থেকে? এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে নিজের রুমালটা বের করে ওর হাতে দিয়ে বাড়িয়ে দেয়, এই নে বেয়াদব বান্দি, চোখ মুছ এবার। মেহেরুন চুপচাপ রুমালটা নেয়, চোখের উপর থাকা হালকা কালো পর্দাটা সরিয়ে চোখ মুছতে শুরু করে। এহসান ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুকে ধুকপুকানি টের পায়। নিকাবের নিচে লুকিয়ে থাকা সে মায়াবী চোখজোড়া এখন সম্পূর্ণ উন্মুক্ত, যেন এক টুকরো রাতের আকাশ। গাড়ি চালানোর ভুলে যেতে ইচ্ছে করছে এহসানের, শুধু একদৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাচ্ছে। মেহেরুন যখন চোখ মুছে আবার পর্দাটা লাগানোর জন্য হাত বাড়ায়, তখনই এহসান গভীর স্বরে বলে, এখন লাগাবি না, আমি তৃষ্ণা মেটাচ্ছি, দেখতে পাচ্ছিস না? মেহেরুন দাঁত চেপে রাগী চোখে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। এহসান আবার বলে, হাসপাতালে পৌঁছালে লাগাস, এখন রেখে দে হাতে।
গাড়ি দ্রুত টাউনের দিকে এগিয়ে চলে। বেশি দেরি হয় না, মিনিট 15-র মধ্যে হাসপাতালের সামনে এসে পৌঁছায় ওরা। হাসপাতালের সামনে এসে এহসান গাড়ি থেকে নেমে আসে, নিজের গায়ের চাদরখানা অর্ধেকটা টেনে নেয় যাতে তার মুখটা বেশি দেখা না যায়, মিডিয়ার সামনে যাতে তার মুখটা বেশি দেখা না যায়। মিডিয়ার সামনে ধরা পড়া মানেই বিশৃঙ্খলা, আর এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা সে চায় না। তার থেকেও বড় কথা, মেহেরুনকে কেউ দেখে ফেলুক সেটা সে একদমই বরদাস্ত করবে না। মেহেরুন নিজের চোখের উপর পর্দাটা ঠিকঠাক করে নেয়, তখনই এহসান ওর পাশে এসে দরজাটা খুলে দেয়। গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস মেহেরুনের মুখ ছুঁয়ে যায়, কিন্তু তার মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে, পায়ের নিচে মাটিটা যেন কাঁপছে। তার বাড়ির মানুষজন কেমন আছে, দাদিজানের কী অবস্থা, আব্বা, বড় ভাইজান? ভাবতে ভাবতে সে এক পা ফেলে, তখনই এহসান ওর হাত শক্ত করে ধরে ফেলে। মেহেরুন বিস্ময়ে তাকায়, কিন্তু এহসান কোনো কথা না বলে ওর হাত ধরে এগিয়ে যেতে থাকে। হাসপাতালের দরজার সামনে কিছু লোক একটু দূরত্ব রেখে হাঁটছে, তাদের চোখ এহসানের দিকে নিবদ্ধ। একজন শান্ত গলায় বলে, সাহেব, আপনি যেমন বলেছেন আমরা তেমনটাই করেছি। এহসান ওদের এক পলক দেখে নিয়ে বলে, সেদিকে যদি একটা লোকও দেখি তাহলে বুঝে নিস আমি কি করতে পারি। একজন সঙ্গে সঙ্গে বলে, না সাহেব, কেউ আসবে না, দুই পাশে 4 জন পাহারা আছে, আর হাসপাতালের অনুমতি তো আছে, আর এটার 40 অনুপাত তো আপনি মালিক। এহসান আর কিছু না বলে মেহেরুনকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেহেরুনের মন এসবের ধারের কাছেও নেই। তার মন পড়ে আছে তার পরিবারের দিকে। তারা কেমন আছে, দাদিজান কিভাবে আছেন, বড় ভাইজান এখনও কি করছেন, সে কি জানে এসবের ব্যাপারে? এসব চিন্তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। মন চাচ্ছে এহসান যেমন মানুষের কলিজা ছিঁড়ে আনে, তেমনি এহসানের কলিজাও ছিঁড়ে নিতে, কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ এই এহসান তালুকদারের আওতায় তার পরিবার। বেশি কিছু করলে না জানি কি করে বসে এই পাষাণটা। এহসান ওকে নিয়ে হাসপাতালের এক করিডোরে নিয়ে আসে, যেখানে ওর বাবা চাচা আছেন। মেহেরুন অবাক হয়ে যায়, এই করিডোরের চারদিকে একটাও সাধারণ মানুষ নেই, অথচ হাসপাতাল তো সবসময় ভিড়ে ঠাসা থাকার কথা, কিন্তু এখানে একেবারে নিস্তব্ধতা, যেন কেউ ইচ্ছে করেই পুরো করিডোরটা ফাঁকা করে রেখেছে। এই নীরবতা তার কেমন অস্বস্তিকর লাগতে থাকে। তখনই ডান পাশের একটা কক্ষ থেকে এক পরিচিত মুখ বেরিয়ে আসে। সে আর কেউ না, ওর ছোট ভাইজান মেহরুব। মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মুখেও ক্লান্তির ছাপ, মনে হচ্ছে প্রচণ্ড কষ্ট নিয়ে সে নিজেকে ভর দিয়ে হাঁটছে। কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়, মেহেরুন, ছোট ভাইজান। ওর ডাক শুনে মেহেরুন থমকে দাঁড়ায়, ধীরে ধীরে সামনে তাকায়, আর যখন দেখে তার ছোট পরীটাকে এহসান নিয়ে এসেছে, তখন তার মুখটা আনন্দে ভরে যায়, কিন্তু তার পক্ষে চোখ স্থির হয়ে যাওয়া এক জায়গায়। মেহেরুনের নিষ্পাপ হাতখানি এহসান শক্ত করে ধরে আছে। বুকের ভেতরে তীব্র জ্বালা অনুভব করে মেহরুব। ওর প্রিয় পরীটাকে এক পাপিষ্টের পুরুষের হাতের মুঠোয় দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। খুব কষ্ট হয় এটা দেখে যে তার পরীটা আজ এক পাপিষ্ঠ পুরুষের আগলে। মেহেরুন এহসানের পানে তাকিয়ে দ্রুত বলে ওঠে, আমায় হাতটা ছেড়ে দিন দয়া করে, একবার শুধু ভাইজানের কাছে যাই। এহসান তাকিয়ে থাকে কিছুক্ষণ মেহেরুনের চোখের পানে, তারপর ধীরে ধীরে মেহেরুনের হাত ছেড়ে দেয়। হাত ছাড়া পেতেই মেহেরুন ছুটে গিয়ে মেহরুবকে জড়িয়ে ধরে।
মেহেরুবও ওকে বুকের মাঝে চেপে ধরে, যেন তারা সমস্ত কষ্ট নিমেষেই উধাও হয়ে যায়। নিজের বোনকে বুকে পেতে রত্ন পাওয়ার মতো আগলে নেয় আপন বুকে নিজের বোনকে। মেহেরুন কান্না করতে করতে বলে, ভাইজান তুমি ঠিক আছো তো? আব্বার কি হইছে? মেহেরুন আর কিছু বলতে পারে না, কান্নায় গলা আটকে আসে। মেহেরুব ওর কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, আপি আর আব্বাও ঠিক আছে, তুই কাঁদিস না প্লিজ। কলিজা তুই ঠিক আছিস তো? মেহেরুন চোখে জল মুছে বলে, হ্যাঁ ঠিক আছি আমি। ওরা অযত্নে রাখেনি আমায়। মেহেরুন আর কিছু বলে না, নিজ ভাইজানের বুকে মাথা রেখে হু হু করে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাইজান এই পশুটাকে আমি কতবার বলেছি তোমাদের বাঁচাতে, কিন্তু সে কিছু করেনি। সে খুব নিকৃষ্ট ভাইজান, খুব নিকৃষ্ট। মেহেরুনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর সাথে কিছু করেছে বল, তোকে মেরেছে বল, তোর সাথে কোনো অমানুষিক কাজ করেছে বল, আমায় বল, আমি ওকে কেটে ফেলবো, তুই শুধু বল কিছু করেছে তোর সাথে, বল ভাইজানকে বল। মেহেরুবের বুকে থেকে মাথা তুলে মেহেরুবের চোখের জল মুছে দিতে দিতে কান্না আটকে গলায় বলে, না না ভাইজান কিছু করেনি আমার সাথে, কিছু করেনি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে আসেন। মেহেরুন এক পলক তাকিয়ে দেখে সে দিকে, তারপর হতভম্ব হয়ে বলে ওঠে, বড় ভাইজান। মেহেরাজ, ওর বড় ভাই মেহেরাজ ওদের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কিছু মুহূর্ত একে অপরের দিকে থমকে তাকিয়ে থাকে, তারপর বিস্ময় কাটলে মুহূর্তের মধ্যে সে ছুটে আসে মেহেরুনকে জড়িয়ে ধরে। আজ মেহেরাজ নিজেকে আটকে রাখতে পারল না। পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ মেহেরাজ আর নিজেকে সামলাতে পারে না। নিজের কলিজার টুকরো বোনকে বুকের মাঝখানে টেনে নিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। মেহেরুন কপালে অসংখ্যবার চুমু খেয়ে খেতে খেতে ফিসফিস করে বলে, কেমন আছিস প্রাণ আমার? মেহেরুন ওর বুকের মধ্যে মুখ গুজে ফিসফিস করে বলে, ভালো নেই ভাইজান, একটুও ভালো নেই। আমি যে কলঙ্কে কলঙ্কিত হয়ে গেছি, আমি তোমাদের আগলে আর নেই, আমি সেই পাপিষ্ঠ পুরুষের হাতে বন্দী হয়ে গেছি। মেহেরুন এমন আহাজারি শুনে মেহেরাজ দিশেহারা হয়ে যায়। সে ধরা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে, সব, আমি এসে গেছি, আমি সব ঠিক করে দেব। এই বলে মেহেরুনকে নিজের বুকে থেকে একটু সরিয়ে করিডোরে নিশ্চিন্তে বসে থাকা এহসানের দিকে চোখ ঘুরিয়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, তোকে ওর হাত থেকে আমি ছিনিয়ে আনবো। মেহেরুন আঁতকে উঠে ওর মুখ চেপে ধরে বলে, এমন কথা বলো না ভাইজান, যদি উনি শুনে ফেলে উনি তোমায় মেরে ফেলবে। তুমি জানো না, তোমাদের ধারণার বাইরে এই এহসান তালুকদার কতটা ভয়ঙ্কর। ওনার অন্তরে নেই দয়া মায়া, আছে শুধু পাপ আর নিকৃষ্টতা। মেহেরাজের গা জ্বলে যায়, ওর থেকে তোকে আমি ছিনিয়ে আনবো আমি। মেহেরুন দুহাত মেহেরাজের বাহু ধরে অসহায় কণ্ঠে বলে উঠল, ভাইজান আব্বা কই? আমি আব্বারে দেখব। কথাটা বলেই সে মেহেরাজের হাত ছেড়ে কেবিনের দিকে পা বাড়ায়, কিন্তু মেহেরাজ মুহূর্তেই ওর পথ রোধ করে দুহাতে ওর কাঁধ চেপে ধরে নরম স্বরে বলে, এখন দেখবি না মেহেরুন, এখনও জ্ঞান ফেরেনি, আমি এইমাত্র চেক করে এসেছি। কিন্তু মেহেরুন মানতে চায় না, জেদ চেপে বলে, না আমি একটা বার দেখব ভাইজান, শুধু একটা বার। এইবার মেহেরুব সামনে এসে ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বলে, এত জেদ করিস না মেহেরুন, আব্বাকে তুই অবশ্যই দেখবি, কিন্তু এখন ওনার অবস্থা এমন যে দেখার সম্ভব নয়। মেহেরুন ধীরে হাতে নিকাব খুলে নেয়। সে ভালো করেই জানে এহসান হারাম পুরুষদের প্রবেশ নিষেধ করে দিয়েছে, তাই এখানে নিশ্চিন্তে নিকাব খোলা যাবে। চোখের জল হাতের কবজি দিয়ে
মুছে ফেলে সে তারপর ফিসফিস করে বলে, কে বলেছে দেখতে পারবো না? আমি দেখবই। মেহেরুব তখন মলিন গলায় মেহেরাজের দিকে ইশারা করে বলল, এই তো আমাদের ডাক্তার সাহেব। দেখ ডাক্তার সাহেব, সামান্য একটা চোট লেগেছে বলে আমাকে অজ্ঞান করে চিকিৎসা দিয়েছেন। মেহেরাজ এক ধাপ এগিয়ে এসে মেহেরুবের থুতনি ধরে মেহেরুনের দিকে দেখিয়ে বলল, এটা সামান্য চোট বলছিস? আরে ও তো একটা আস্ত অমানুষ। কত কষ্ট করে আমি ওকে বুঝিয়ে ব্যান্ডেজ করিয়েছি, তুই যদি জানতি। মেহেরুন এবার ধীর পায়ে এগিয়ে এসে মেহেরাজ আর মেহেরুবের হাত নিয়ে দু হাতে নেয়। ছলছল চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, দাদাজান কি করছে? চাচারা কোথায়? বাড়ির সবাই কেমন আছে? মেহেরাজ আর মেহেরুব এক পলক পরস্পরের দিকে তাকায়, তারপর মেহেরুনের দিকে ফিরে ওকে আশ্বস্ত করে, দাদাজান বাড়িতেই আছেন, চাচারা সবাই হাসপাতালে নিজ নিজ কেবিনে, আর তুই চিন্তা করিস না, সবাই ভালো আছে। মেহেরাজ এবার খুব যত্নে মেহেরুনের গালে হাত রাখল। গলায় এক অসহ্য কষ্ট জমে আছে যেন। এতদিন পর ওর নিষ্পাপ মুখ দেখলাম রে আপি। জানিস, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তোকে দেখার জন্য। মেহেরুন ধীরে মেহেরাজের হাত সরিয়ে নিজের হাত নিল, তারপর চোখ বুজে ওর হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অজান্তেই গড়িয়ে পড়ল চোখের জল। জানো, যখন আমাদের কথা মনে পড়তো, আমরা দুই কলিজার টুকরো ভাইয়ের কথা মনে পড়তো, কলিজাটা ছিঁড়ে যেত, কিন্তু কিছুই করতে পারতাম না, কিছুই না। মেহেরুব এবার মেহেরুনের মাথায় হাত রেখে দৃঢ় স্বরে বলল, এখন থেকে আর কষ্ট পেতে হবে না, কারণ এখানে থেকে তুই সোজা আমাদের সাথে যাবি। ঠিক তখনই এহসান বেঞ্চ থেকে উঠে পকেটের ফোন রেখে ওদের দিকে এগিয়ে এলো। হাঁটতে হাঁটতে গভীর স্বরে বলল, মেহেরুন এদিকে আয়। এহসানের হাত ডাকে মেহেরুনের বুক ধক করে উঠল। সে জানে না এবার এই মানুষটা কি বলবে, কি করবে। ভাইজানরাই বা কি বলবে। পিছনে ফিরে কিছু বলতে যাবে তখনই মেহেরুব বলে উঠল, মেহেরুন চল, আব্বাকে দেখবি। মেহেরুন দ্বিধায় পড়ে গেল। কার কথা শুনবে সে? এবার তাকায় সামনে দাঁড়িয়ে থাকা এহসানের দিকে, আরেকবার ঘাড় ঘুরিয়ে নিজের ভাইয়ের দিকে। তারপর আব্বাকে দেখা উচিত, কিন্তু যদি সে এখন এহসানের কথা না শুনে তাহলে কি হবে? এই আজাজিল এবার কি করবে? একমাত্র আল্লাহই জানে। কিন্তু আল্লাহ ঠিকই ওকে সাহায্য করলেন। মেহেরাজ মেহেরুনের কাঁধে হাত রেখে বলল, মেহেরুবকে চুপ করিয়ে মেহেরুনকে ইশারা করে বলল, তুই শুনে আয়। মেহেরুন নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে এহসানের দিকে এগিয়ে গেল। ও যেতেই এহসান ওর হাত ধরে একটু দূরে নিয়ে এলো, তারপর সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে বলল, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। এই 1 ঘন্টা যা দেখার জন্য জন্মের মতো দেখে নে নিজের বাপ ভাইদের। মেহেরুন হতবাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়ে কিছু বলল না। এহসান তার এমন তাকানো দেখে কিছু বলে না, বরং নিজের পাঞ্জাবির পকেট থেকে আরেকখানা রুমাল বের করে মেহেরুনের থুতনি আলতো করে ধরে তারপর তার থুতনি চামড়া উপর দিয়ে রুমাল বুলিয়ে দেয়, বলে, এবার চোখের জল মুছে দিলাম, আর যেন মুছতে না হয়। মেহেরুন নিঃশ্বাস আটকে যায়। এহসানের চোখের গভীর কিছু খুঁজে পায়, কিন্তু সেটা কি সে বুঝতে পারে না। মেহেরুন শুধু ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে, যেন চোখের সামনে ভেসে উঠেছে এক ভয়ঙ্কর দৃশ্য, নিজের আব্বার নিথর দেহ, বুকের ভেতর যেন একটা আগুন জ্বলছে। হাতটা উসখুস করছে এহসানের গালে কয়েকটা চাপটাঘাত বসিয়ে দিতে।
চিৎকার দিয়ে কাটতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। এহসান গভীর দৃষ্টিতে কিছুক্ষণ মেহেরুনের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার মুখটা কাছে নিয়ে আসে। মেহেরুন সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে নেয়, চোখ মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে ওঠে। এহসান হঠাৎ করেই তার নরম গালের ওপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহেরুনের পুরো শরীর রাগে জ্বলে ওঠে, বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ধূমায়িত হচ্ছে। তবে সে নিজেকে সামলে নেয়, দাঁতে দাঁত চেপে দুই হাত মুষ্টিবদ্ধ করে। এহসান সরে যেতে যেতে হুমকির সুরে বলে, কোনো চালাকি করতে যাস না, আশেপাশে সব আমার লোক, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। তারপর ধীর পায়ে করিডোর দিয়ে চলে যায়। এহসান চলে যাওয়ার পর কিছুক্ষণ নিথর দাঁড়িয়ে থাকে মেহেরুন, তারপর ধীর পায়ে ভাইদের দিকে এগিয়ে আসে। মেহেরুন আসতেই মেহেরুব মুখে তীব্র ক্ষোভ নিয়ে বলে, কি বলছে এই কুত্তার বাচ্চা? মেহেরুন দীর্ঘশ্বাস ফেলে চোখে মুখে বিষণ্ণতা এনে শান্ত কণ্ঠে বলে, 1 ঘন্টার জন্য আমাদের কাছে রেখে গেছে। মেহেরাজের কপালে রগ ফুলে ওঠে, ঠান্ডা অথচ দৃঢ় গলায় বলে, 1 ঘন্টা নয়, মনে কর সারা জীবনের জন্য রেখে গেছে। মেহেরুন অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকায়, গলা ধরে আসে তার, অসহায় স্বরে বলে, ভাইজান, এটা একটা কথা বলি তোমাদের। মেহেরুব বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে, একটা কথা কেন, হাজারটা বল। মেহেরুবের হাত শক্ত করে ধরে, নিজের হাত মুঠোয় পুড়ে ফিসফিস করে বলে, ভাইজান, আমি আর এই বাড়িতে যেতে চাই না, আমি তোমাদের সাথে যেতে চাই। পারবে আমায় নিয়ে যেতে? নিজের ছোট বোনের এমন আকুতি শুনে দুই ভাইয়ের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মেহেরাজ ও মেহেরুব ওকে নিজের 2 হাতে আগলে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই আমাদের সাথেই যাবি, আর যেতে হবে না এই পশুর কাছে, ইনশাআল্লাহ তোকে আমরা নিয়ে যাব। মেহেরুন ডুকরে কেঁদে ওঠে, ভাইজান, ওর আশেপাশে অনেক লোক, কিভাবে যাব আমি? মেহেরুব দৃঢ় গলায় বলে, ওদের সামনেই যাবি। ও আসলে পরিষ্কার বলে দিবি যে তুই ওর সাথে যাবি না, বাকি আমরা সামলে নেব। ভাইদের কথায় কিছুটা আশ্বাস পায় মেহেরুন। এরপর অস্ফুট স্বরে বলে, আমি আব্বাকে দেখতে চাই। এইবার আর মেহেরাজ বাধা দেয় না, ওকে নিয়ে কেবিনে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করতেই মেহেরুনের স্পর্শ দেখতে পায়, ওর আব্বার নিথর দেহ হাসপাতালের বিছানায় পড়ে আছে, নিস্তেজ, জ্ঞানশূন্য, প্রাণহীন। বুকের ভেতরটা একরাশ কষ্ট দলা পাকিয়ে ওঠে। ওর আব্বার হাতে স্যালাইন ক্যানোলা লাগানো, মুখে অক্সিজেন মাস্ক, নিঃশ্বাস চলছে কিন্তু প্রাণ যেন নেই। মেহেরুনের চোখের পলক না ফেলেই আব্বার দিকে তাকিয়ে থাকে, তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে বিছানার পাশে বসে পড়ে। আব্বার হাত শক্ত করে ধরে ফেলে, গলা শুকিয়ে আসে, কিন্তু কান্না বাঁধ ভাঙে না। হঠাৎ ওর কণ্ঠ ফেটে পড়ে, বলে, আব্বা উঠুন প্লিজ, একবার শুধু। আম্মাজান এসেছেন, আপনার আম্মাজান, একবার বলুন। আম্মা, আমায় একবার সূরা তেলাওয়াত করে শোনাও, শুধু একবার বলুন আব্বা। আপনার আম্মাকে দেখুন তো। আপনার আম্মাজান এসেছে, দয়া করে কথা বলুন আব্বা। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, হাত কাঁপছে। আমার আব্বা, একটা কথাও বলুন। খুব রাগ হলে রাগ করুন, শাস্তি দিন, কিন্তু কথা বলুন। আমি এই নীরবতা সহ্য করতে পারছি না। কিন্তু হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা মানুষটা একদম নিস্তেজ, কোনো সাড়া নেই। মেহেরুন তখন কেঁদে ওঠে, বুক চাপড়ে বিলাপ করতে থাকে। মেহেরাজ আর মেহেরুব অনেক কষ্ট ওকে ধরে টেনে বাইরে নিয়ে আসে, কারণ ওর মধ্যে কোনো হুঁশ নেই। সে এভাবে ভেঙে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মেহেরাজ শক্ত করে ওকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলে,
শান্ত হ মেহেরুন, আব্বার জ্ঞান হারিয়েছেন, কথা বলতে পারবেন না। আল্লাহ চাইলে শুধু উনি কথা বলতে পারবেন, কিন্তু মেহেরুন শান্ত হতে পারে না। ও মেহেরাজকে শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে থাকে। সব হয়েছে এই অমানুষ এহসানের জন্যে। কতটা নিকৃষ্ট, কতটা জানোয়ার সে। আমার নিজের উপর ঘৃণা লাগছে যে আমি এই মানুষের অধীনে। ওর কণ্ঠ রাগ আর যন্ত্রণায় থরথর করছে। ভাইজান, আমায় মেরে ফেলো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কলঙ্কিত হয়ে বাঁচতে চাই না, এই সুন্দর দুনিয়ায় আমি থাকতে চাই না। নিজের বোনের এমন অসহায় আহাজারি শুনে মেহেরাজ আর মেহেরুব নিজের কান্না ঠোঁটে চেপে আটকে রাখে। তাদের ছোট্ট পরী যে কতটা ধৈর্যশীল তা তারা জানে, অথচ আজ সেই ধৈর্যর চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই এত আহাজারি করছে, এত কষ্টে ভেঙে পড়েছে। মেহেরুন আবারও ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি চাচাদের দেখতে চাই। মেহেরুব ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, তারপর বলে, আচ্ছা চল। ওরা মেহেরুনের 2 হাত শক্ত করে ধরে চাচাদের কেবিনের দরজার সামনে নিয়ে যায়, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। মেহেরুন অনেক অনুরোধ করে, আকুতি জানায়, কিন্তু মেহেরাজ কঠোর থাকে, কারণ ও জানে মেহেরুনের ভেতরে গেলে কান্নায় ভেঙে পড়বে, আর ওদের চাচারাও তখন ভেঙে পড়বে। তখন সামলানোর আরও কঠিন হয়ে যাবে। হাসপাতালের বেঞ্চে নিথর হয়ে বসে আছে মেহেরুন, আর তার 2 ভাইজান মেহেরাজ ও মেহেরুব মাথা রেখে বসে আছে ওর কাঁধে। দুইজনেই টিপটিপিয়ে চোখের জল ফেলছে, বুকের গভীরে জমে থাকা যন্ত্রণাকে চেপে ধরে আছে, যেন একটা শব্দও বের হয় না। মেহেরুন ওদের গালে হাত রাখে, স্নেহ ভরে চোখের জল মুছিয়ে দিয়ে নরম গলায় বলে, তোমরা কাঁদছো আর আমায় বলছো না কাঁদতে। তোমরা কাঁদলে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো বলো তো? মেহেরুনের কথায় মেহেরাজ ও মেহেরুব এক নিঃশ্বাস ফেলে, কিন্তু কাঁধ থেকে মাথা সরায় না, যেন ওদের একমাত্র বোনের উষ্ণতা। একটু নড়েচড়ে বসে মেহেরুন মেহেরাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ভাইজান তুমি এখানে কিভাবে এলে, কবে এলে? মেহেরাজ দম নিয়ে বলে, শ্বাসকষ্ট বেড়ে গেছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। তখন সিনিয়র ডাক্তাররা আমাকে কয়েকদিনের ছুটি দিল। সুস্থ হতেই দেশে ফেরার টিকিট কাটলাম, কিন্তু দেখ কেমন আজব ব্যাপার, বাড়ি যেতে পারলাম না, উল্টো হাসপাতালে ছুটতে হলো। এসে দেখি আব্বা আর চাচারা। আর এখানে এসে অনেক কষ্টে অনুমতি নিলাম হাসপাতালে কর্তৃপক্ষ থেকে, তারপর আব্বার চিকিৎসা শুরু করলাম। মেহেরুনের চোখের জল মুছে ফেলে, ওর ঠোঁট কাঁপতে কণ্ঠ কেঁপে যায়। মনে আছে ভাইজান, যেদিন তুমি বিদেশে গেলে, সেদিন আব্বা আর চাচারা বুক ফুলিয়ে বলেছিল, নিজের এক ছেলেকে ডাক্তার বানাচ্ছি, যাতে রক্তাক্ত হলেও নিজের ছেলের কাছে থেকে সেবা পায়। মেহেরাজ এর অন্তরটা আবেগে ভেসে যায়, বুকের ভেতরে এক অজানা শূন্যতা, এক চাপা কষ্টের স্রোত বয়ে যায়, চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মেহেরুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এত কিছু সহ্য করার মতো শক্তি যেন আর অবশিষ্ট নেই। নিজের বোনের কাঁধে মাথা রেখে অজান্তেই চোখ বুজে আসে। মেহেরুন এক পলক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর নরম শ্বাসের ওঠানামা অনুভব করে। তারপর ধীরে ধীরে ডান হাতখানা মেহেরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, জানো ভাইজান, আমার ছোট ভাইজানকে এই পশুটা কত নির্মমভাবে মেরেছিল। ও চেয়েছিল আমি রাজি হই, ওর কুৎসিত খেলায় নিজেকে সঁপে দেই। তাই আমার ছোট ভাইজানের জানের বদলে আমাকে নিজের করে নিতে চেয়েছিল। বোনের কণ্ঠে এমন অসহায়তা
কথা শুনে মেহেরাজ মেহেরুনের বাঁ হাত শক্ত করে ধরে ফেলে। গলায় কঠিন প্রতিজ্ঞার সুর, এমন কিছু আর কখনো হবে না ইনশাল্লাহ। তোকে আমরা নিয়ে যাব আমাদের সাথে। আল্লাহ আমাদের উপর রহম করবেন। তারপরই করিডোরের পায়ের শব্দ। এহসান। মেহেরুন কেঁপে ওঠে। বুকের ভেতর টিপটিপ শব্দ বাড়তে থাকে। এহসান এখানে এসে গেছে। এখন সে জানে এই লোকটা এক্ষুনি তার ভাইদের বুক থেকে তাকে ছিনিয়ে নেবে, কিন্তু সে যেতে চায় না। সে তার ভাইজানদের বুকে আশ্রয় চায়। এহসান ধীর পায়ে নিজের পরনের চাদরখানা কাঁধে তুলে নিতে নিতে এগিয়ে এসে ওদের সামনে এসে দাঁড়ায়। চোখে সেই ঠান্ডা নির্মম দৃষ্টি, কণ্ঠেও বরফ শীতলতা নিয়ে বলে, মেহেরুন চলে আয়, সময় ফুরিয়ে এসেছে। মেহেরুন থমকে যায়। তার ঠোঁট শুকিয়ে আসছে, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু কেউ কিছু বলে না। মেহেরাজ ধীরে ধীরে মেহেরুনের হাত শক্ত করে ধরে, তারপর মেহেরুনের কাঁধে শক্ত করে মাথা রেখে বসে থাকে, যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। এহসান বিরক্ত হয়, এবার কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে, মেহেরুন, এসব নাটক এখন ভালো লাগছে না, তাড়াতাড়ি উঠে আয়, বাড়ি যেতে হবে। মেহেরাজ এবার আর ধৈর্য ধরে রাখতে পারে না। সাপের ফনা তোলার রূপ উঠে দাঁড়ায়, চোখে আগুন, কণ্ঠে বজ্রধ্বনি বলে, আমার বোন কোথাও যাবে না। এহসান মুচকি হাসে, সেই অনুভূতি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মেহেরাজ বাবা, এত বোন বোন করিস না। এখন সে আমি আমার নারীকে নিতে এসেছি। মেহেরুনের ভেতর শিউরে ওঠে ভয়ে। আল্লাহই ভালো জানে এখন কি হতে যাচ্ছে। আল্লাহ না করুক এই লোকটা তার ভাইজানদের কিছু করে বসে। শব্দের প্রতিঘাতে মেহেরুবের ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে মাথা তুলে উঠে দাঁড়ায়। মেহেরুবকে উঠে দাঁড়াতে দেখে মেহেরুন আর দেরি করে না। সে তড়িঘড়ি করে মেহেরুবের হাত জড়িয়ে ধরে ফেলে। সে জানে তার বড় ভাইজান ধৈর্যশীল, সে পরিস্থিতি বোঝে, তারপর কথা বলে। কিন্তু তার ছোট ভাইজান ও গরম মেজাজি, কখন কি করে বসবে নিজেও হয়তো জানে না। মেহেরাজ মাথা নিচু করে দৃঢ় কণ্ঠে উত্তরে তোমার নারী তোমার সাথে যাবে না এহসান তালুকদার, এই ওর আশা তুমি ছেড়ে দাও। এহসান মেহেরাজের কথায় মেহেরুনের দিকে ছোট ছোট চোখে তাকায়, তারপর শান্ত গলায় বলে, সত্যি কি তাই? তুমি নাকি আমার সাথে যেতে চাও না জান? এ কথা মেহেরুন কানে শুলের মতো বিঁধে যায়। এই পাপিষ্ঠ পুরুষের কথা সে তার ভাইজানের সামনে এমনভাবে সম্বোধন করছে যা তার সমস্ত অন্তরকে তছনছ করে দেয়। মেহেরুবের পিঠের পিছনে আড়াল হয়ে ধীরে ধীরে বলে, আমি যাব না আপনার সাথে। এহসান এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুইও তো হয়ে গেছিস তোর বাপ চাচার মতো মির্জাফর। ওই হাসপাতালে আসার আগে তো বলেছিলি আমাকে একবার এদের দেখতে নিয়ে আসবি, যার জন্য তুই সারা জীবন আমার দাসী হয়ে থাকবি। এখন পাল্টি খাচ্ছিস? এহসান আবারও মেহেরুনের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, নিজের ভাইদেরও যদি বাপের মতো আধমরা অবস্থা দেখতে না চাস তো চুপচাপ চলে যাও বেয়াদব বান্দি। মেহেরুন এহসানের এমন হুমকিতে ভয়ে তো পায়, কিন্তু তা সত্ত্বেও সে মেহেরুবের পিছন থেকে বেরিয়ে এসে জোর গলায় বলে, আমি যাব না। আপনি কি করবেন করে নিন, যাব না আমি। এহসান মৃদু হেসে বলে, অনেক সাহস বেড়ে গেছে না এই কয়েক মুহূর্তে? মেহেরুব দাঁত চেপে বলে, হ্যাঁ বেড়ে গেছে, কি করবি তুই? এহসান রাগী চোখে আগুন নিয়ে মেহেরুনের দিকে তাকিয়ে বলে, বেয়াদবি করিস না মেহেরুব, চাচা হই আমি তোর, আর সাথে তোর বোনের হবু বাচ্চার বাপ, তাই চুপচাপ তোর বোনকে আমার হাতে তুলে দে। এহসানের এমন কথা বলার সাথে সাথে মেহেরাজ, মেহেরুব এবং মেহেরুন তিনজনই দম বন্ধ হয়ে আসে, যেন আকাশ থেকে পড়ে যাচ্ছিল ওরা। মেহেরুব আর মেহেরাজ একে অপরকে একে একে চেয়ে থাকে, গলায় কোনো শব্দ বের হয় না।
যেন দুনিয়ার সমস্ত শান্তি হারিয়ে গেছে। মেহেরুব মেহেরুনের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলে, তুই মা হতে? মেহরুন থমকে যায়, একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে সে কি বলবে, কিছু খুঁজে পায় না। এহসান এত বড় মিথ্যা কিভাবে বলল, সে এখনও ঠিকমতো বুঝতে উঠতে পারছে না। গলার শব্দ আটকে আসে, তবে সে নিঃশব্দে বলে, এই লোক এসব মিথ্যা বলছে ভাইজান।